নমস্কার। কলকাতা হল ভারতের সাংস্কৃতিক, সাহিত্য এবং আধ্যাত্মিক বিপ্লবের পীঠস্থান। এই শহরের বুকে বিভিন্ন সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রামকৃষ্ণদেব, ঋষি অরবিন্দের মতন মনীষীরা তাদের জীবন দর্শনের মাধ্যমে বাঙালি তথা ভারতবাসীর চিন্তাধারা, যুক্তিবোধ, মননশীলতাকে বারবার শানিত করে গিয়েছেন। ইনাদের মধ্যে আরও একজন চিরউজ্জ্বল এক ব্যক্তিত্ব, যিনি ভারতকে প্রথম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন, তার নাম নরেন্দ্রনাথ দত্ত, আমাদের সকলের প্রিয় স্বামী বিবেকানন্দ। বৈদান্তিক সন্ন্যাসী, ভারতাত্মার মূর্ত বিগ্রহ, স্বামীজির কাছে ভারত ছিল পুণ্যভূমি। যে ভূমির প্রত্যেকটি ধূলিকণা পর্যন্ত তার কাছে ছিল পবিত্র, যে ভূমির প্রত্যেকটি মানুষ তার কাছে ছিল ভাতৃসম। নিজের দেশকে ভালোবেসে তিনি শুধু ভারতের আনাচে কানাচেই ঘুরে বেড়াননি, বিদেশেও ঘুরে ঘুরে ভারতের ঐতিহ্য সংস্কৃতিকে প্রচার করে বেরিয়েছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমগ্র ভারত পরিভ্রমণ করে দারিদ্র্যক্লিষ্ট দেশবাসীকে দেখে বেদনাকাতর হৃদয়ে তিনি উপলব্ধি করেন, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। তিনি আত্মনিয়োজিত হলেন শিবরূপী মানুষের সেবায়। তার মুখে উচ্চারিত হল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি তার আমেরিকায় যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে বলেছিলেন, এই দেশে যেরকম দুঃখ দারিদ্র্য, তাতে এখন ধর্ম প্রচারের সময় নয়। যদি কখনো এদেশের দুঃখ দারিদ্র্য দূর করতে পারি, তখন ধর্মের কথা বলবো। সেই জন্য কুবেরের দেশে যাচ্ছি, যদি কোনো উপায় বের করতে পারি। আজ সেই যুগাচার্য স্বামী বিবেকানন্দের জন্মদিনে এসেছি তার জন্মস্থান দর্শনে। এসেছি সেই বাড়ির অন্দরমহল ঘুরে দেখতে, যে বাড়িতে ভিক্ষা করতে আসা দরিদ্রদের ছোট্ট নরেন্দ্রনাথ জানালা দিয়ে নিঃসংকোচে মায়ের ভালো দামি কাপড়, শালের নতুন চাদর দান করে দিতেন। ছোটবেলায় যে বাড়ির বৈঠকখানায় হিন্দু মুসলমান সহ বিভিন্ন জাতের জন্য রাখা ভিন্ন ভিন্ন হুকোয় টান দিয়ে দেখতেন জাত কিভাবে চলে যায়। যে বাড়ির থেকে ছাত্রাবস্থায় বেরিয়ে সবার কাছে পাগলের মতন ঈশ্বরের সন্ধান করে বেরোতেন, আর যে বাড়ির থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে একদা রামকৃষ্ণ দেবের সান্নিধ্য লাভ করেছিলেন। ঈশ্বর সন্ধান করতে গিয়ে তিনি ব্রাহ্ম সমাজ, বৌদ্ধ ধর্মসহ বিভিন্ন দর্শন সম্পর্কে জ্ঞান লাভ করলেও মনের জিজ্ঞাসার উত্তর কোনোখান থেকেই পাচ্ছিলেন না। কিন্তু 1889 সালে রামকৃষ্ণের সাক্ষাতে তার মনের উত্তর প্রাপ্তি ঘটল। মুগ্ধ হলেন রামকৃষ্ণের কাছে এমন অমূর্ত বিষয়ের মূর্ত প্রাঞ্জল ব্যাখ্যা শুনে। তারপর ধীরে ধীরে বিভিন্ন যুক্তিতর্ক, অবিশ্বাস বিশ্লেষণের মধ্য দিয়ে নরেন্দ্রনাথ উত্তরিত হলেন স্বামী বিবেকানন্দতে। সকল সন্দেহ নিরসন হওয়ার পরে এবার বিবেকানন্দ রামকৃষ্ণের কাছে চেয়ে বসলেন তার বহু কাঙ্ক্ষিত মুক্তি। এতে রামকৃষ্ণ তাকে বলেন, তোকে এত কিছু বোঝানোর পর তুই শুধু নিজের মুক্তিই চাইলি? যা, তুই হবি এক বিশাল বটগাছের মতন, যার ছায়ায় এসে পৃথিবীর মানুষ শান্তি লাভ করবে। রামকৃষ্ণ কখনোই বিবেকানন্দকে আধ্যাত্মিক জীবনে টেনে নেননি, বলেননি ধর্ম ঈশ্বর নিয়ে মেতে থাকতে। ধর্ম জীবনের সর্বোচ্চ উপলব্ধি। বিবেকানন্দকে তিনি বলেছিলেন, এই উপলব্ধির চাবি আমার কাছে রেখে দিলুম। জগতের প্রতি তোর কর্তব্য যখন শেষ হবে, তখন নিজের হাতেই এই উপলব্ধির দ্বার আমি খুলে দেব। এখন যা, জগতের সেবা কর। পরবর্তীতে বিবেকানন্দ দরিদ্রক্লিষ্ট দেশবাসীর কাছে আক্ষরিক অর্থেই এক বিশাল বটগাছ হয়ে উঠেছিলেন। এর ফলে দেশব্যাপী এক সুবিশাল জনগোষ্ঠী স্বামীজির এই দেশপ্রেম এবং জাতীয়তাবোধের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল। বিশেষত নেতাজি সুভাষচন্দ্র বসু মুক্তকণ্ঠে বলেছিলেন, বিবেকানন্দের পুণ্যপ্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। আজ যদি তিনি জীবিত থাকতেন, নিশ্চয়ই তিনিই আমার গুরু হতেন।
উত্তর কলকাতার এই স্থানটির থেকে বেরিয়ে আসা এক যুবক পরবর্তীকালে সমগ্র দেশবাসীকে ভারত চেতনা এবং বিশ্বদর্শনের বাণী শুনিয়েছিলেন। একথা ভাবলেই এখানে আগত সকল দর্শনার্থীদের মন এক অপরূপ স্নিগ্ধতায় ভরে ওঠে। এই মিউজিয়ামে বিবেকানন্দের ব্যবহৃত পোশাক, বইপত্র, বক্সিং গ্লাভস, ঘোড়ায় চড়া স্ট্রিপ সহ বিভিন্ন শৌখিন দ্রব্যাদি তার নিত্য ব্যবহারিক নানান জিনিস সংরক্ষিত রয়েছে। তবে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করার কারণে কর্তৃপক্ষ এই মিউজিয়াম এবং ফটো গ্যালারি বন্ধ রেখেছেন। আজকের এই উৎসবে সামিল হতে কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিধান সরণির ট্রামলাইন বরাবর এগিয়ে চলেছে যুগাবতার স্বামীজির জন্মস্থান তথা বাসভবন পরিদর্শনের উদ্দেশ্যে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের উজ্জ্বলতম মুখ বিশ্বের কাছে। স্বামী বিবেকানন্দের জন্মস্থান এই বাড়িটি স্বামীজির ঠাকুরদা রামমোহন দত্ত তৈরি করান। বর্তমানে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ঐতিহ্যমণ্ডিত পৈতৃক বাড়িটিকে একটি সংগ্রহশালার আকারে গড়ে তুলে নাম রাখা হয়েছে বিবেকানন্দ মিউজিয়াম। সংগ্রহশালাটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আগত দর্শকরা বিবেকানন্দের জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে সচেতন থাকতে পারেন। স্বামীজির প্রাক্সন্ন্যাস জীবনের নানান ঘটনা ও শৈশবে ঘটে যাওয়া বিভিন্ন মুহূর্তগুলিকে এমনভাবে তুলে ধরা হয়েছে যাতে সর্বসাধারণ, বিশেষত স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে তার মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়। এখন বিধানসরণী হলেও প্রথম অবস্থায় প্রকৃতপক্ষে দত্তবাড়ির মূল প্রবেশদ্বার ছিল ৩ নম্বর গৌরীমোহন মুখার্জি স্ট্রিট দিয়ে। দত্তবাড়ির মোট ৪ বিঘে জমির ১.৫ বিঘে মূল বসতবাটি ও বাকি ২.৫ বিঘেই ছিল পুষ্করিণী, আস্তাবল, ফুল ফলের বাগান ও বাড়ির কাজের লোকের থাকার জায়গা। স্বামীজির সময়ে বাড়িটি ছিল উদ্যানে ঘেরা, আর তার বাইরের অংশটি ছিল উন্মুক্ত।
তবে পরবর্তীকালে মহানগরের বৃদ্ধি ও অত্যাধিক বাড়ির নির্মাণের চাপে এই বাড়িটিতে ঢোকার গৌরীমোহন মুখার্জি স্ট্রিটের সরু গলিতে পরিণত হয়। নতুনভাবে সংস্কারের পরে সেদিকেও একটি প্রবেশদ্বার রাখা হয়েছে। ঠাকুর দালান, বাবা বিশ্বনাথ দত্তের ঘর, স্বামীজির পড়ার ঘর বা বুদ্ধ দর্শনের ঘর, জামা কাপড়ের ঘর, গান বাজনার ঘর, ভাই ভূপেন্দ্রনাথ ও মহেন্দ্রনাথের আলাদা আলাদা ঘর ইত্যাদি নিয়েছিল বাহিরমহল। অন্দরমহল বলতে বোঝাতো মা ভুবনেশ্বরী দেবী, দিদি স্বর্ণময়ী দেবীর ঘর, শিব মন্দির, স্বামীজির জন্মস্থান, ধ্যানঘর, ঠাকুর ভাণ্ডার, শ্যামা সুন্দরী দেবীর ঘর ইত্যাদি। অন্দরমহলের দুই দিকে দুটি উঠোন ছিল, আর ছিল ছোট পুষ্করিণী। বাইরের রাস্তায় যাওয়ার জন্য একটা বিশাল দরজার একপাশে ছিল দারোয়ানের এক ছোট ঘর। অন্দরে প্রবেশ করলেই দেখা যেত এক কোণে থাকা আস্তাবল সহ এক প্রশস্ত উঠোন। বিধানসরণীর মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে অভ্যন্তরের দপ্তর ও পুস্তক বিক্রয় কেন্দ্র পেরিয়ে স্বামীজির মূল বাড়িটিতে প্রবেশ করতে হয়। দোতলায় লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে জন্মভিটায় ঘটে যাওয়া তার বাল্যজীবনের কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। নিচের প্রথম দুটি ঘরে কে বা কারা থাকতেন তা অজ্ঞাত। অনুমান করা যেতে পারে প্রথম ঘরটি সম্ভবত বৈঠকখানা ছিল। তৃতীয় ঘরটিতে থাকতেন স্বামীজির পিতামহী শ্যামাসুন্দরী দেবী। এরপরেই আছে বাড়িটির ছাদের একটি ছোট্ট পবিত্র ঘর, যা স্বামীজির জন্মস্থান হিসেবে চিহ্নিত। আজ ওপরে আচ্ছাদন থাকলেও তার জন্ম মুহূর্তে সেটি কিন্তু উন্মুক্ত ছিল। ছাদের এই অংশটি তখনকার রীতি অনুসারে বাঁশের খুঁটি ও দরমার বেড়া দিয়ে তৈরি করা হয়। জন্মস্থানের সামনে তার স্নানের জায়গাটি চিহ্নিত করে রাখা রয়েছে। পাশের ঘর দুটি ধ্যানকক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। এর ঠিক নিচে শিব মন্দিরে রয়েছে বীরেশ্বর শিবলিঙ্গ। পাশেই স্বামীজির শিকাগো বক্তৃতা 3D মুভি দেখানোর ঘর। শিব মন্দিরের পাশে রয়েছে স্বামীজির দিদি স্বর্ণময়ী দেবীর ঘর, আর এর পরের ঘরে থাকতেন মা ভুবনেশ্বরী দেবী। 5টি খিলান ও ঘষা গোল ইটের থামযুক্ত ঠাকুর দালানের সামনে বড় উঠোনে ছোটরা খেলাধুলা করত। বড়রা রোয়াকে দাঁড়িয়ে সেই খেলা দেখতেন। ডান দিকে ছিল পুরুষদের উপযোগী একতলার এক ভবন। দ্বিতীয় তলে মহিলারা উঠোনে অনুষ্ঠিত পুজো ও অন্যান্য অনুষ্ঠান দেখতেন। ঠাকুর দালানের ওপরে উত্তর ও দক্ষিণ দিকে ছিল দুটি হলঘর, যথাক্রমে বড় বৈঠকখানা ঘর ও বোধন ঘর। বৈঠকখানায় বেল লণ্ঠন, হাড়ি লণ্ঠন ঝুলত, দেওয়ালে ঝুলত নানা রকমের বড় বড় ছবি। এক সময় ঠাকুর দালানের একটি পাঠশালাও খোলা হয়েছিল। 1877 সালে স্বামীজি এখানে এক থিয়েটারের দল স্থাপন করেন। 1901 সালে তার তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পুজোও হয় এখানে। স্বামীজির ধ্যানঘর ছিল দোতলার চিলেকোঠায়। শরীরচর্চার সরঞ্জামের ঘর নিচেই। লাঠি খেলা, মুক্তিযোদ্ধা, তরোয়াল চালনা, নৌকা চালনা, জিমন্যাস্টিক সহ অন্যান্য খেলায় পারদর্শী স্বামীজির খেলার সরঞ্জাম, পরিব্রাজক জীবনের কিছু লাঠি, বিভিন্ন সময় ব্যবহৃত কিছু পোশাক এখানে রাখা রয়েছে। পাশেই সঙ্গীত চর্চার ঘর। তিনি ঠুংরি, টপ্পা, গজল ভালো গাইতেন। বায়া তবলা, পাখরাজ বাজাতেন। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্তের ঘরে তার একটি মূর্তি রাখা রয়েছে। তিনি ছিলেন সন্ন্যাসীর অধিক। একই সঙ্গে আছে সবচেয়ে ছোট ভাই স্বাধীনতা সংগ্রামী ভূপেন্দ্রনাথ দত্তর ঘর। সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে মিলবে স্বামীজির বাবা মায়ের শোয়ার ঘর। দুষ্টু ছেলেকে ভুবনেশ্বরী দেবী মাঝে মাঝে একটি ঘরে বন্ধ করে রাখতেন। বিলে সেই ঘরের জানলা দিয়ে নিচের রাস্তার ভিক্ষুকদের কাপড় চোপড় ফেলে দিতেন। সবশেষে বোধন ঘর। সম্ভবত এই ঘরেই জগদ্ধাত্রী মায়ের বোধন হতো।